দ্রোহের আগুনে লালাকাশ, হাতে লাশ, কত বন্ধু চলে গেছে, রেখে গেছে হৃদয় পোড়া ছাই। শুরু করছি স্টার নিউজের বিশেষ আয়োজন। সঙ্গে আমি সিফাত শাহরিয়ার, আর আমাদের সঙ্গেই আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। থ্যাংক ইউ। আপনাকে স্বাগত। শুরুতেই বলছিলাম কত বন্ধু চলে গেছে, যাদের রক্তের বিনিময়ে গোটা একটা গণ অভ্যুত্থানের পরে আজকে আপনার সরকারে, সংসদে, সেসব বন্ধুদের জন্য আপনারা কি করছেন? শুরুতে আপনি যে লাইনগুলি বলছিলেন সেখানে পুড়ে যাওয়ার একটা বিষয় বলছেন, তো এই বিষয়টি যখন আপনি বললেন তখন আমার মনে পড়ছিল যে গাজীপুরের যে বীভৎস পুড়িয়ে ফেলার ঘটনা, সাভারের ঘটনা। হ্যাঁ, সাভারের ঘটনা। সাভারে তখনও একজন বা দুইজন তারা পুরোপুরি তারা মারা যাননি, তারা তখনও জীবিত ছিলেন। তো আপনি চিন্তা করেন কীরকম বীভৎস ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশে। ভয়ঙ্কর ফ্যাসিবাদী দানবীয় শক্তি জাতির ঘাড়ে ভর করেছিল এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে হেন কোনো অপরাধ নাই যেটি করে নাই, যার সর্বশেষ এপিসোড আমরা দেখলাম 2024 জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটল। আমরা বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা অধিদপ্তর গঠন করা হয়েছে। এই অধিদপ্তরটির নাম জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই অধিদপ্তরের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা তালিকাভুক্ত করেছি। যদিও এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা 843 জন, কিন্তু আমরা ধারণা করি এই সংখ্যাটি জাতিসংঘের ইনিশিয়াল রিপোর্টে 1400+ বলা হয়েছিল, এবং আমাদের রাজনৈতিক সূত্রে আমরা ধারণা করি এই সংখ্যাটি 2000-এর কাছাকাছি বা অধিক হতে পারে। তাদের পরিবারকে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দান করা হয়েছে এবং মাসিক একটি ভাতা আমরা দিয়ে যাচ্ছি তাদের পরিবারকে। সেটি 20,000 টাকার একটা ভাতা আমরা দিচ্ছি। এবং জুলাই যোদ্ধা কার্ডটি হচ্ছে যারা গুরুতরভাবে আহত হয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে, এবং 3টি শ্রেণীতে ক, খ এবং গ 3টি ক্যাটাগরিতে তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। ক হচ্ছে সবচেয়ে বেশি গুরুতর, যারা ভাবে আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের 2 চোখে দৃষ্টিশক্তি চলে গিয়েছে, এরকম যারা রয়েছেন। খ হলো তার পরবর্তী ক্যাটাগরি এবং গ হলো সব থেকে 3 নম্বর শ্রেণীতে যারা রয়েছেন। সেই জুলাই যোদ্ধাদের তালিকা আসলে সঠিকভাবে করার জন্য আপনারা কি কি করছেন? আমাদের কাছে অভিযোগ এসেছে যারা জুলাইয়ের বিপক্ষে ছিল এমন লোকও জুলাই যোদ্ধা হিসাবে সুবিধা পাচ্ছে। তাহলে আপনাকে আরেকটা তথ্য দিয়ে থাকি যে জুলাইয়ের বিপক্ষে ছিল, অর্থাৎ এই আন্দোলনকে দমানোর জন্যে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাদের যে লাঠিয়াল বাহিনী এবং অঙ্গ সংগঠনকে নামিয়েছিল, সেখানে নিহত হওয়া কয়েকজনও কিন্তু শহীদের তালিকায় চলে এসেছিল এবং পরবর্তীতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যখন এটি শনাক্ত করতে পেরেছি আমরা। শহীদের তালিকায় যদি এই ধরনের ভুল চলে আসে, এবং আপনার কয়েকজন এরকমভাবে অন্তর্ভুক্ত হয়েছিল যে লাশ পাওয়া গিয়েছে কিন্তু কোনো আন্দোলনকারী না, সে হয়তো কোনো অ্যাক্সিডেন্টে নিহত হয়ে মর্গে ছিল লাশ, এবং আন্দোলনকারীদের লাশের সঙ্গে তাদের লাশ পাওয়া গিয়েছে এবং সেটি তালিকায় শহীদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীতে এটি যখন শনাক্ত করা হয় সেটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। তো এই যে যাচাই বাছাই ছাড়াই তালিকাভুক্তি করার যে বিষয়টি, এটি নিশ্চয় সে সময় কেউ না কেউ দায়িত্ব ছিল, সেগুলো কি আসলে আপনারা এখন পর্যালোচনা করছেন কিনা? খুব একটা ভালো একটা প্রশ্ন করেছেন যে তখন যারা দায়িত্বে ছিল তাদেরকে কি আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো কিনা, সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আমাদের মন্ত্রণালয় অথবা সরকারের নেই। আমরা যেটি এখন করার চেষ্টা করছি যে 14,300 সামথিং গ্যাজেটভুক্ত যে জুলাই যোদ্ধা, অর্থাৎ আহতের যে তালিকা, সেই তালিকায় যারা বাদ পড়েছেন, রাজনৈতিক বিবেচনায় যাদেরকে তালিকাভুক্ত করা হয়নি, তাদেরকে দ্রুততম সময় যাতে আমরা তালিকাভুক্ত করতে পারি, সেটি করার জন্যে যে প্রক্রিয়াটি রয়েছে, যে প্রত্যেকটি জেলা ডিসি অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং সেখানে ডিসি অফিস জড়িত থাকে, সেখানে সিভিল সার্জন জড়িত থাকে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত থাকে। সব শেষ হয়ে যখন আমাদের মন্ত্রণালয়ে আসবে, তাদের সুপারিশ ক্রমে সেটিকে গ্যাজেটভুক্ত করে তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা সেটি নিশ্চিত করব। সেই কাজটি আমরা জোরালোভাবে করার চেষ্টা করছি এবং
যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না কিন্তু তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা অনৈতিকভাবে অন্যায়ভাবে সুযোগ সুবিধা নিচ্ছেন বা নিয়েছেন, তাদেরকে দ্রুততম সময়ে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ এইখানে আমরা বেশি জোর দিচ্ছি আর কি, ফোকাসটাও দিচ্ছি। আমরা জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের কথা বলছি। জুলাই শুধুমাত্র ঢাকাতে হয়নি, পুরো বাংলাদেশে হয়েছে এবং যার বিস্ফোরণ সেটি এসে পরবর্তী সময় গণভবনে হয়েছে। সেই গণভবনে মানুষের যে ক্ষোভের ছাপ ছিল সেটি মানুষ আবার দেখতে চায়, যে সেখানে ক্ষোভের ছাপগুলো যারা সেদিন ঢুকতে পারেনি, সেই জুলাই জাদুঘর আসলে কবে নাগাদ খুলে দেওয়া হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে বিষয়টি বলেছেন শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে হয়েছে। আমি মনে করি সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছে। আপনারা যদি দেখেন প্রবাসীদের যে ভূমিকা, রেমিটেন্স যোদ্ধাদের যে ভূমিকা, শাটডাউন করে দিয়েছে। হ্যাঁ, তারা শাটডাউন করে দিয়েছে এবং আপনি ইউরোপের বিভিন্ন বড় শহরগুলো, ইউরোপ শুধু নয়, এশিয়ার বিভিন্ন বড় দেশগুলো, উন্নত দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেখানে কিন্তু আন্দোলনে নেমে এসেছিল আমাদের যারা। তো এটার যে এই ফ্যাসিবাদের যে মাত্রা সেটা কত তীব্র ছিল তাতেই বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন তার সরাসরি উত্তর দিতে চাই যে 5ই আগস্ট আগামী 5ই আগস্ট এই জুলাই জাদুঘর যেটি রয়েছে সেই জাদুঘরটি উদ্বোধন করা হবে। এটি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটির শুভ উদ্বোধন করবেন। সেদিন আহত নিহতদের পরিবার নিশ্চয়ই থাকবেন এবং যেটা স্বৈরাচার পতন দিবস হিসেবে আমরা সরকারের পক্ষ থেকে একটা সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে এবং ওই দিনেই গেজেটভুক্ত দিবস হবে কি? এটা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যতদূর আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে স্বৈরাচার পতন দিবস, এবং ওই দিন আমরা চীন মৈত্রী সম্মেলনে আমরা শহীদ পরিবার এবং আহত পরিবারদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেই প্রোগ্রামটিকে সফল করার জন্য। আমি ধারণা করছি সেই প্রোগ্রামের পরপরই হয়তোবা জুলাই জাদুঘরটি উদ্বোধন করার মানে সেখান থেকেই হয়তো তিনি যাবেন যে জুলাই জাদুঘর উদ্বোধন করবেন। পতিত সরকার প্রধান শেখ হাসিনা দেশে আবার ফিরবেন এমন একটা আওয়াজ তুলেছে আওয়ামী লীগ, বিশেষ করে তারা বিদেশে থেকে যারা অ্যাক্টিভিস্ট আছে তারা এই আওয়াজটা তুলেছে। তো আপনার কি মনে হয় কবে নাগাদ শেখ হাসিনা দেশে ফিরবে? আমার মনে হয় যে আসলে তারা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্যে এই ধরনের কথাবার্তা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। আসলে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে আগামী দিনে সেটি দেখার বিষয় রয়েছে। তারা রাজনৈতিক কার্যক্রম এখনো পরিচালনা করতে পারবে না, সেই ধরনের একটা নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থাকবে কিনা সেটি আগামীতে বিচার বিভাগের মাধ্যমে বিচার করা হবে এবং তারপরে নিশ্চিত করে আমরা বলতে পারবো যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি পরিচালনা করতে পারবে কিনা এবং তারা যে গণহত্যার জন্যে যে দায়ী, দল হিসেবেও যেরকম অভিযুক্ত সেরকম ব্যক্তিও তাদেরও বিচার এবং সেটি বিচার কার্য সম্পন্ন হওয়ার বিষয় রয়েছে। তো সব কিছু মিলে আমি মনে করি যে তারা এখন যে কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে এটা সম্পূর্ণই তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই কথাগুলো বলছে। আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দলের আগামী বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই এবং রাজনৈতিকভাবে তাদের ফিরে আসার কোনো সুযোগ নাই। আপনাদের যারা এখন বিরোধী দল বা বিরোধী জোট কয়েকটা দল রয়েছে, এনসিপিও তার সাথে যুক্ত, তারা মিলে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। অনেকে বলছে আপনাদের মধ্যে যত দূরত্ব বাড়বে তত বেশি আওয়ামী লীগ কিংবা তার যারা সহযোগী ছিল তারা আরও বেশি প্রাসঙ্গিক হবে। তো আপনারা নিজেদের মধ্যে এই ঐক্য আসলে ধরে রাখতে পারছেন না কেন? এটা আমি কিছুটা সত্য আবার কিছুটা পুরোপুরি সত্য নয়। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে বিভিন্ন রাজনৈতিক মতবাদ থাকবে এবং তাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকবে, দেখেই তো এটা গণতন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে। যদি না থাকতো তাহলে তো সবাই মিলে একটা দল হয়ে যেতাম। এটা যেমন থাকবে, পাশাপাশি আমি এটাও মনে করি যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, সেটি বারবার আমরা প্রমাণ দিয়েছি। আমরা সকলেই এখানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ
দমন পীড়ন জুলুম নির্যাতন মধ্য দিয়েই আওয়ামী লীগ নামক যে ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হয়েছিল সেটির পতন ঘটিয়েছি এবং এটার সাথে একটা জাতীয়তাবাদের একটা যোগসূত্র ছিল এবং আওয়ামী লীগ নামক দলটি ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে আধিপত্যবাদী যে শক্তি রয়েছে তাদের হাতে বাংলাদেশকে সঁপে দিয়েছিল এবং বাংলাদেশকে একটা প্রজা রাষ্ট্রে পরিণত করেছিল, সেটির একটা যোগসূত্র রয়েছে। তাই আমি মনে করি সব কিছু মিলিয়ে সেই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। চেষ্টা করে, যেটি আমি মনে করি চেষ্টা অবশ্যই তারা করবে, যেহেতু তারা বিপুল পরিমাণে অর্থ লুটপাট করে এখন বিদেশে পলাতক রয়েছে, সেই অর্থ বিনিয়োগ করে তারা চেষ্টা করবে তাদের রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার। সেটি যখনই তারা করবে আমি বিশ্বাস করি যে সেই ঐক্য আবারও জনগণ দেখতে পাবে। বিদেশি আগ্রাসনের কথা বলছিলেন, আপনি বলছিলেন বাংলাদেশের যে অস্তিত্ব সেটি বিলীনের পথেও ছিল, সেখান থেকে বিএনপি এসেছে যাদের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ। তো এই সবার আগে বাংলাদেশ নীতিতে আপনারা কতদিন থাকতে পারবেন? বিএনপি একমাত্র দল যারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা বাংলাদেশের ঝান্ডা, বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। অর্থাৎ যখন বাংলাদেশ সকল রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়েছিল তখন যে স্বাধীনতার যুদ্ধের মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই ব্যক্তির হাতে গড়া দল। এবং কোনো ক্রমে আপনারা যদি পরবর্তীকালে ফলো করে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, পরবর্তীতে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতি এবং বিভিন্ন সময় ওনার রাজনৈতিক বক্তব্যগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। উনি সবসময় ভারতের আগ্রাসন বিরোধী এবং যে কোনো আধিপত্যবাদ বিরোধী রাজনীতি ধারণ করেছি আমরা এবং আমরা আজীবন সেটি ধারণ করে যাব। সেখানে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি সেটা কোনোভাবেই এটার সাথে জড়িত নয়। আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আমরা দমন পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক পরিচয়, আমাদের রাজনৈতিক আদর্শ আমরা ভুলে যাইনি এবং এটি আজীবন থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে যাবে। আপনি জুলাইয়ের কথা বলছিলেন, জুলাইয়ের যারা যোদ্ধা তাদের নিয়ে কি পরিকল্পনা সেটিও বলছিলেন। আপনি একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, আমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের কথা শুনবো, তবে তার আগে নিতে চাই একটা ছোট্ট বিরতি। ফিরব কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও স্বাগত। আমাদের সঙ্গে আছেন ইশরাক হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার থেকে শুনছিলাম মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং যেখান থেকে বাংলাদেশের জন্ম, যেখান থেকে আমরা একটা ভূখণ্ড পেলাম। তো সেই মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে, মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও আসলে আমরা দেখেছি প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন যে এই মুক্তিযোদ্ধার তালিকা আসলে সেখানে সঠিকভাবে করা হয়নি। আপনি সেটি মনে করেন কিনা এবং আপনারা সেই কাজটা করছেন কিনা সঠিকভাবে? নিঃসন্দেহে এটা তো সর্বজন স্বীকৃত যে এই তালিকায় প্রথম ভুলটি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর ৭২-এ যারা রাষ্ট্র পরিচালনা দায়িত্বে পেয়েছিলেন তারা তখন সর্বশ্রেষ্ঠ সময় ছিল মুক্তিযোদ্ধা, শহীদদের তালিকা এবং বীরাঙ্গনাদের তালিকা, একটা সঠিক তালিকা প্রণয়ন করার। ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি যে অনেক ব্যক্তি যারা মুক্তিযোদ্ধা ছিলেন না, যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলতে পারেন বা অমুক্তিযোদ্ধা বলতে পারেন, তাদেরকে রাজনৈতিক বিবেচনায় ব্যবহার করা হয়েছিল এবং তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম যিনি মন্ত্রী হয়ে আজকে যিনি স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে বিগত ফ্যাসিবাদী আমলে ৮ জন সচিব যাদেরকে যারা মুক্তিযোদ্ধা ছিলেন না, ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় পাওয়া গিয়েছিল। এই তালিকাটা এখন সংশোধন করার যতটুকু সম্ভব সেটা সর্বোচ্চভাবে আমরা কাজে লাগিয়ে সংশোধন করার চেষ্টা করব। কারণ ৫৬ বছর পরে এসে আসলে এটিকে শতভাগ সঠিক তালিকা প্রণয়ন করা সম্ভব বলে আমি মনে করি। এটা অত্যন্ত কষ্টসাধ্য এবং প্রায় দুঃসাধ্য বলতে হবে, কারণ অনেক মুক্তিযোদ্ধারা জীবিত নাই। এখন আপনি কীভাবে এটাকে সমন্বয় করবেন? যাই হোক, তারপরেও আমি মনে করি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, যেই বডিটার মাধ্যমে এই তালিকাটি প্রণয়ন করা হয়ে থাকে, তারাই যাচাই বাছাই করে ফাইনাল সিদ্ধান্ত, তাদের যে সুপারিশটা মন্ত্রণালয়ে পাঠালে তখন মন্ত্রণালয় গ্যাজেটভুক্ত করে এবং গ্যাজেটভুক্তদের যে প্রাপ্য সুবিধাটুকু সেটি নিশ্চিত করে। এতটুকু মন্ত্রণালয়ের কাজ, দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্ভুল একটা তালিকা আমরা পেতে পারি, সেটার জন্য যারা অমুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে বাদ দেওয়ার কাজটি হাতে নেব।
বিরোধী দলের রাজনীতি করার কারণে দেড় যুগে যারা মুক্তিযোদ্ধা হয়েও কোনো সুযোগ সুবিধা পায়নি, তাদের ক্ষতিপূরণের বিষয়ে একটা আওয়াজ উঠেছে সংসদে, এটা নিয়ে আলোচনা হয়েছে। সেটির আসলে কোনো সুরা হবে কিনা? কেবলমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার ফলে অনেক বীর মুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয় নাই। অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার প্রক্রিয়া এবং প্রকৃত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে গ্যাজেটভুক্ত করার প্রক্রিয়া দুটি পাশাপাশি চলবে এবং ক্ষতিপূরণের বিষয়টি সেটি যখন আরও অফিসিয়ালভাবে আমাদের সামনে আসবে তখন সরকার এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি। সিনেমা সংস্কৃতি একটা জাতির তার যে সত্তা সেটিকে ফুটিয়ে তোলে সারা বিশ্বে। বাংলাদেশের যে সিনেমাগুলো হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, কিছু ভালো সিনেমা হয়েছে, কালজয়ী সিনেমা হয়েছে, তবে আবার শেষের দিকে এসে বিকৃত ইতিহাসেরও কিছু সিনেমা হয়েছে। আপনারা কি ইতিহাস সংরক্ষণ করার জন্য এমন কোনো উদ্যোগ আসলে নেবেন কিনা? ডেফিনেটলি, অবশ্যই আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি, আপনারা জানেন, এবং আপনারা জেনে থাকবেন যে সংসদেও এই বিষয়ে আইন পাশ হয়েছে এবং বিগত ফ্যাসিবাদী আমলে যে বিকৃত বয়ানের একটা মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটিকে সংশোধন করা হয়েছে এবং আমরা এসে আইন বিল আকারে পাশ করেছি সংসদে। তো সেটি একটা, আমি মনে করি, একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যেই হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সকল সংগঠনগুলো রয়েছে তাদের যে গঠনতন্ত্র এবং কাঠামো, সেখানে যে বিকৃত ইতিহাসের উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলোকে আমরা পরিমার্জিত করে প্রকৃত ইতিহাসকে আবারও স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা কাজ করেছি। নতুন প্রজন্মের দায়িত্ব আপনার হাতে, সংগঠনের দায়িত্বে আছেন। তো এই যারা আপনারা নতুন প্রজন্মে আছেন মুক্তিযুদ্ধ পরিবারের, আপনারা মূলত আপনাদের এই সংগঠন দিয়ে কি করবেন, কি কাজগুলো করবেন? এখন 56 বছর হয়ে গিয়েছে। 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এখন যারা জীবিত রয়েছেন, তারা কেউই 70-এর নিচে নয়, সবাই 70-এর ঊর্ধ্বে, এবং আগামী 5 থেকে 10 বছরে খুব কম সংখ্যক মুক্তিযোদ্ধারাই প্রাকৃতিক নিয়মেই জীবিত থাকবেন বলে আমরা মনে করি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবং প্রকৃত ইতিহাসটাকে সংরক্ষণ করার জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে চাই। পাশাপাশি আমরা মনে করি মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলেও আমাদের এই লড়াই সংগ্রামটা এখনও শেষ হয়ে যায় নাই। কারণ আপনারা দেখেছেন যে যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপরে জেঁকে বসেছিল। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা সংরক্ষণ করতে পারি, সেটার জন্য আমাদের এই সংগঠন কাজ করে যাবে। আপনি ঢাকা 6 থেকে নির্বাচন করেছেন, তো ঢাকা 6-এর মানুষজন মন্ত্রী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চেয়ে তাদের এখানকার এলাকার সন্তান হিসেবে তাদের চাওয়া নিশ্চয়ই অনেক বেশি, যেহেতু আপনার বাবাও এখান থেকে নির্বাচিত হয়েছেন। তো এখানে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো সমস্যা রয়ে গেছে, বিশেষ করে এই বর্ষা হলে আপনি নিজেও জানেন একবারে জলাবদ্ধতা হয়ে যায়। এগুলো নিরসনে কি কোনো উদ্যোগ নাই? অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের শহরের যে সার্বিক পরিস্থিতি এবং আমাদের যে অবকাঠামো রয়েছে একেবারে ভঙ্গুর দশায় রয়েছে। বিশেষ করে আমরা মনে করি যে বিগত আওয়ামী শাসন আমলে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে আজকে ঢাকা শহরে এই অবস্থায় আমরা এসে পৌঁছেছি, এবং ঢাকা 6 সেটার অন্যতম একটা বড় ক্ষতিগ্রস্ত এলাকা যদি আমরা চিহ্নিত করি, অন্যতম একটি এলাকা। তো এই বিষয়টি কিন্তু আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি নিজেই তত্ত্বাবধান করছেন। ঢাকা শহরের যানজট, ঢাকা শহরের জলাবদ্ধতা, ঢাকা শহরের দূষণ, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে চলেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, কারণ উনি নিজেও ঢাকার বাসিন্দা এবং ঢাকার একজন নির্বাচিত সংসদ সদস্য, এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট আমি মনে করি যারা আমরা ঢাকার জনগণ রয়েছি। খাল বিল যেগুলো দখল হয়ে গিয়েছে সেগুলোকে আপনার আবার সচল করে তোলা, এবং আপনারা জানেন যে ঢাকা 6 হচ্ছে 2টি আসনের একটি, যেটি বুড়িগঙ্গার একদম তীরবর্তী এলাকা ঢাকা শহরের। এখানে বুড়িগঙ্গার দূষণ সম্পর্কে আমরা সকলেই জানি। তো এই সকল কিছু সমস্যা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি, আমাদেরকে কিছুটা সময় দিতে হবে। বিএনপির যারা তরুণ এখন সক্রিয় রয়েছে, তার মধ্যে আপনি একজন তরুণ নেতা। তরুণদের উদ্দেশ্যে, বিশেষ করে এনসিপি তরুণদের নিয়ে গঠিত একটা দল, তো তাদের জন্য এখন এই 5 মাসের যে সরকার গঠনের পর তাদের জন্য কি বার্তা থাকবে? আমি বর্তমানে যেহেতু আমি সংসদে রয়েছি, সংসদে আমাদের নানা ধরনের আলাপ আলোচনা, অনেক আলোচনা চলে আসে। সেগুলো যেরকম হয় সংসদের হাউসের বাইরেও কিন্তু আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সরাসরি 1-to-1 আমার বিভিন্ন ডিসকাশন হয়। সেখানে
এনসিপির শীর্ষ নেতৃবৃন্দর প্রায় সকলের সাথে আমার সরাসরি যোগাযোগ রয়েছে। তো আমরা মনে করি যে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে, ডিবেট হবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। যেমন এখন সবথেকে বড় একটা বার্নিং ইস্যু তোলার চেষ্টা হচ্ছে যেটা জুলাই সনদ। তো আমরা এটা অনেকবার এটার ব্যাখ্যা দিয়েছি। জুলাই সনদ আমরা মানি, কিন্তু জুলাই আদেশ নিয়ে আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে। কিন্তু আমি সেই দিকে যাব না। আমি বলবো যে ঠিক আছে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে এবং কাজ করার যে প্রক্রিয়াতে আমাদের মত ভিন্নতা থাকবে, কিন্তু আমরা সকলেই যাতে স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে কাজ করে যেতে পারি, যাতে আর কোনোদিনও কোনো ফ্যাসিবাদ জেগে উঠতে না পারে এবং জেকে বসতে না পারে, এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যাতে কোনো আধিপত্যবাদী শক্তি, সেটা যেই দেশই হোক, যাতে আমাদেরকে খাটো করতে না পারে। সেই জন্য আমরা যাতে সকল তরুণরা সজাগ থাকি, সক্রিয় থাকি। আমাদের দেশ বাঁচলে, আমাদের জনগণ যদি তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে, সেই সুযোগটা যদি থাকে, তাহলে আমরা সবাই ভালো থাকব। আমরাও ভবিষ্যতে সকলেই রাজনৈতিক যার যার ক্ষেত্রে আমরা ভালো করতে পারবো। একেবারে শেষ প্রশ্ন, আপনি জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু ভাবছেন কি না? এক, আর দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিরোধী দল বলে যে বিএনপি দিতে চায় না, আসলে কি তাই? না, এটা কোনোভাবেই সত্য নয়। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং যথাসময়ে হবে, এটা হতেই হবে। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন আমাদেরকেও সময় দিতে হবে, সেই সময়টুকু আমরা নিচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমরা দিতে চাই না। অবশ্যই নির্বাচন হবে এবং এটা যখন একবার চলমান হবে, তখন প্রক্রিয়াটা চলমান থাকবে। দ্বিতীয় হলো যে আমার প্রথম নির্বাচনটি আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 2020 সালে করেছিলাম, এবং তৎকালীন সময়ে নির্বাচন ঘিরে কি হয়েছে আপনারা সকলেই দেখেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে পুনরুদ্ধার করার যে আন্দোলনে আমার ভূমিকা ব্যক্তিগত, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু অনেকটা জাতীয় পর্যায়ে উঠে প্রতিফলিত হয়েছে, যার কারণে সবাই এখন এক ধরনের আশা প্রত্যাশা করে যে হয়তোবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাকে নির্বাচনে ওনারা দেখতে চান। কোনো সময় অংশগ্রহণ করতে হয়, সেটা যদি দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে বাংলাদেশের আইন মেনে, নিয়ম অনুযায়ী আমি এটিতে অংশগ্রহণ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আগে সেগুলো নিয়ে দেন আমি নির্বাচনের কথা চিন্তা করব এবং সেটি জনগণকে জানাবো। তবে এই মুহূর্তে আমার সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করার কোনো সুযোগ নেই আর কি। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি তার মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা, জুলাই সনদ, জুলাই যোদ্ধা সহ তিনি তার পরিকল্পনাগুলো তুলে ধরেছেন এবং স্থানীয় জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়বে সামনের দিনগুলোতে সেটিও বলেছেন। বিরোধী দল নিয়েও আমরা শুনেছি, তার মুখে তার আহ্বানের কথা শুনেছি। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা।